দুম করে বাবা পেপারে পাত্রপাত্রী বিজ্ঞাপনের পাতায় অ্যাড দিয়ে দেবে, সমিতা ভাবতেই পারেনি। এখন ঠেলা সামলাও। ভোর 6টা থেকেই ফোনের বন্যা। ল্যান্ডফোনটার ভিতরে যেন যুদ্ধ চলছে, 1 সেকেন্ডের বিরাম পাচ্ছে না। সমিতার বিয়ের ইচ্ছে যে একেবারে জাগেনি তা নয়, উপযুক্ত পাত্র পেলে নিশ্চিত ভেবে দেখবে। ভেতরে একটা উগ্র ভাবও জেগে উঠেছে। ঠিক 3 দিনের মাথায় এক পাত্র হাজির। নিশ্চিত বাবার সঙ্গে যোগাযোগ করে এসেছে। বাবা ব্যবসা বাদ দিয়ে এখন বিয়ে নিয়ে মেতেছে। সমিতা ওপর থেকেই দলটিকে দেখেছে। সকালবেলা অবশ্য বাবা বলছিলেন বিকেলের দিকে একটি ছেলে আসতে পারে, বাড়ি থাকিস। ডেফিনিট কিছু বলেনি। সৌমিতা বিরক্ত হলো না, মজাই পেল। বরং এই ফাঁকে বেশ কিছু বিবাহযোগ্য ছেলে দেখে নেওয়া যাবে, গল্প গুজব করে নেওয়া যাবে, কে কেমন কমপ্লিমেন্ট দেয় উপভোগ করা যাবে। সৌমিতা ইতিমধ্যে বান্ধবীদের থেকে জেনে নিয়েছে পাত্রপক্ষের সামনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, কোন প্রশ্নের উত্তর কি দিতে হবে, কিভাবে তাকাতে হবে, স্থান কাল পাত্র বুঝে কিরকম মেকআপ নিতে হবে। আসলে সৌমিতার এগুলো কোনোটারই প্রয়োজন নেই। সে এমনিতেই সুন্দরী, বাবা শহরের নামকরা ব্যবসাদার, বাড়িতে অন্তত গোটা 3 দামি গাড়ি, তার ওপর একমাত্র মেয়ে। সৌমিতা জীবনের প্রথম পাত্রপক্ষের সামনাসামনি হবে। কেমন একটু ভয় ভয়, লজ্জা লজ্জা করছে। কি শাড়ি পরবে একাধিকবার মাকে জিজ্ঞেস করছে। বান্ধবীদের থেকে টিপস নিয়েছে। পাত্রপক্ষের দলটিকে বসতে দেওয়া হয়েছে নিচের বৈঠকখানায়। বাবা নিজের তদারক করছেন। ম্যানেজারটিও ঘুরঘুর করছে বিকেল থেকে। হঠাৎ বাবা বেচার মুখে ওপরে এসে দুহাত নাচিয়ে বলল, কি আশ্চর্য কাণ্ড দেখো, ছেলেটি বলছে সে এমনি একটু কথা বলবে, কোনো প্রকার ফর্মালিটি করলে সে থাকবে না। ভাবো তো কাণ্ড, 1 পিস মিষ্টি পর্যন্ত খাবে না। পাগলা ছেলে দেখছি। সৌমিতা দুপুরের পর থেকে অনেক প্রিপারেশন নিয়েছে। শহরের নামকরা মেকআপ ম্যানকে এনে বাড়িতে রেখেছে। বিখ্যাত দোকানের মিষ্টি আনা হয়েছে, বিরিয়ানি অর্ডার করা আছে। ফোন পেলেই তারা মুহূর্তে দিয়ে যাবে। সৌমিতা মারাত্মক দমে গেল। জীবনে প্রথম কেউ দেখতে এলো, আর সে কিনা পাগলা, কোনো কিছু খাবে না, সাজুগুজু করার সুযোগটুকু পর্যন্ত দেবে না। আশ্চর্য খ্যাপাতো। সৌমিতা যেভাবে ছিল সেভাবে বাবার সঙ্গে নিচে নেমে এলো। নামার সময় বারবার ভাবছিল একবার ভালো করে মাথাটা আঁচড়ে আসতে পারত, জিন্সের প্যান্টটা বদলে চুড়িদার গলিয়ে আসতে পারত। তারও এভাবে হুটোপাটি করে না ভেবে চিনতে নামা উচিত হয়নি। নতুন লোকগুলো কি ভাববে কি জানে। যদি এখানে বিয়ে হয় সারা জীবন খোঁটা শুনতে হবে। সৌমিতা নিচে নেমে দেখল ছেলেগুলো ভয়ে গুটিসুটি মেরে বসে, চোখে মুখে অস্বস্তি, এসে যেন অন্যায় করে ফেলেছে। সৌমিতাকে দেখে সকলেই উঠে দাঁড়ালো। সৌমিতা এতটা সম্মান পাবে ভাবেনি। কেমন যেন একটু ভালো লাগলো। পাত্রপক্ষ হলেও ছেলেগুলো অত্যন্ত অভদ্র নয়। সৌমিতা বসতে বসতে একবার সকলকে লুকিয়ে দেখল। সকলেই প্রায় সমবয়সী। একজনের মাথায় চুল কম, ওনাকেই একমাত্র বয়স্ক লাগছে। ছেলেগুলো একসঙ্গে সকলেই বসলো। বসতে বসতে একজন হাত তুলে নমস্কার করে বলল, আমি ঋদ্ধিমান, আমি পাত্র। সৌমিতা ঋদ্ধিমানকে দেখল। আহামরি দেখতে নয়, হ্যান্ডসাম তো নয়ই, তবে চোখ দুটো বড় বড়, গভীর, মায়াময়। কম দামি ডোরা কাটা টি শার্টের ফাঁক দিয়ে গলায় রূপোর তাবিজ উঁকি দিচ্ছে, লাল সুতোয় বাঁধা। তাবিজ থেকে সৌমিতার হাসি পেল। নির্ঘাত, কুসংস্কারাচ্ছন্ন, সেকেলে। সম্ভবত অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে, নয়তো মা নেওটা ঝুলিয়ে দিয়েছে তাই রেখেছে। ঋদ্ধিমান হেসে খুব ছোট ছোট করে বলল, অ্যাকচুয়ালি আমাদের একটা ভুল হয়ে গেছে। আপনারা পেপারে আপনাদের অবস্থার কথা লেখেননি। ভুলটা এই জন্যই হয়েছে, আমি খুবই দুঃখিত। সৌমিতার বাবা দশরথবাবু ঋদ্ধিমানের কথায় খুবই অবাক হলেন। বললেন, ইচ্ছে করে লিখেনি, এনি প্রবলেম? ঋদ্ধিমান আবার বলল,
প্রবলেম আছে আঙ্কেল। সরকারি চাকরি করি ঠিকই, কিন্তু আমরা গরিব মানুষ। আমরা আমাদের মতোই ফ্যামিলি খুঁজছি। দশরথবাবু বুদ্ধিমান মানুষ, বিষয়টা বুঝলেন। হেসে বললেন, ঠিক আছে। ঋদ্ধিমান ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, চলি। শুধু শুধু বিরক্ত করে গেলাম, নমস্কার। পথে এসে ঋদ্ধিমান হেসে বাঁচে না, বন্ধুদের হাসতে হাসতে বলল, জোর বাঁচা বেঁচে গেছি। দেখলি বাড়িতে কতগুলো দামি দামি গাড়ি। এক বন্ধু ঠাট্টা করে বলল, বড়লোক হতে পারতে কিন্তু। ঋদ্ধিমান আবার হাসল। পকেট থেকে মোবাইল বের করে টাইম দেখতে দেখতে বলল, ভেবেছিস ওরা আমায় মেয়ে দিত? দিত না, ঠ্যাঙাতো। তাই তো পালিয়ে এলাম। বুঝিস না, কাঁধে কাঁধে সমান না হলে মরা টানা যায় না। তাড়াতাড়ি চল, ট্রেনের সময় হয়ে গেছে। দশরথবাবু এবং সৌমিতার কাছে আকস্মিক এই ঘটনা একেবারে আনএক্সপেক্টেড। ছেলেগুলো চলে যেতেই দশরথবাবু মেয়েকে বললেন, সত্যি ভুল হয়েছে রে, কিছু একটা লেখা উচিত ছিল। এরপর সৌমিতা এবং দশরথবাবু অনেক সতর্ক হয়েছেন, যাকে তাকে পারমিশন দিচ্ছেন না আসতে। পাত্রপক্ষের পারিবারিক স্ট্যাটাস, অর্থনৈতিক পরিকাঠামো, শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু মিলিয়ে তবেই ছাড়পত্র দিচ্ছেন। গত 6 মাসে অন্তত 4টি ছেলে দেখেও গেছে সৌমিতাকে। সকলেরই অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভালো। এর মধ্যে একজন সদ্য পাস করা ডাক্তারও আছেন। 4টি ছেলেই গ্রিন সিগন্যাল দিয়ে গেছে। পরিবারের প্রধানরা দশরথবাবুকে পাত্রের বাড়িঘর দেখতে যেতে বলেছেন। মেয়ে তাদের পছন্দ একাধিকবার বলে গেছেন, কিন্তু প্রবলেম হচ্ছে সৌমিতার নিজের। ছেলে দেখে তার কিছুতেই মন উঠছে না। সর্বক্ষণ মনে হচ্ছে কোথায় যেন খামতি আছে, ঘাটতি আছে। ছেলেগুলো কেমন যেন চতুর, চোখগুলো ধূর্ত, ভেতরটা কেমন অন্ধকারাচ্ছন্ন। কি এক অজানা কারণে বারবার তার প্রথম দিনের ছেলেটির কথা মনে পড়ছে আজকাল। আর মনে পড়লেই কেমন একটা ভালো লাগা দৌড়ে আসছে চারদিক থেকে। মনের ভেতরটা কেমন শীতল হচ্ছে, ঠোঁটে একা একাই হাসি ফুটে উঠছে। একদিন সে কথা সৌমিতা মাকে বলেও ফেলল। মা শুনে আশ্চর্য হয়ে চোখ বড় বড় করে বলল, তাই নাকি? ভালো তো, খবর নিয়ে দেখ না একবার, বাড়ি কোথায়? সৌমিতা লজ্জায় পড়ল। সেও জানে না কোথায়, শুধু নামটা শুনেছিল, ঋদ্ধিমান। আর বড় বড় চোখগুলো দেখেছিল, কণ্ঠস্বর শুনেছিল। ভুল হয়ে গেছে, এই বাক্যটা শুধু বলে গেছিল। এর 2 মাস পর হঠাৎই একদিন সৌমিতার সঙ্গে দেখা হয়ে গেল ঋদ্ধিমানের, কল্যাণের সতীমার মেলায় ডালিম তলায়। এক টুকরো ইট লাল সুতো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ডালিম গাছের সঙ্গে বাঁধছিল ঋদ্ধিমান। বাঁধা শেষ হয়ে গেলে একবারে গদগদ হয়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছিল, সেই ডোরা কাটা টি শার্টটি গায়ে। ঋদ্ধিমানকে দেখে সৌমিতার বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠল, কেঁপে উঠল। মানুষকে দেখে মানুষের ভেতরটা এভাবে কেঁপে ওঠে, শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায়। আশ্চর্য। সৌমিতার খুব আনন্দ হলো। কেন আনন্দ হলো সে জানে না। একবার ভাবলো দৌড়ে গিয়ে হাত ধরে ডেকে আনে, দুদণ্ড দাঁড়িয়ে দেখে, কথা বলে, অনেক কথা, যে কথার কোনো শেষ নেই, শুরু নেই, অর্থ নেই। সেই কথা, অনেক জমানো কথা, অভিমানের কথা। আবার ভাবলো না থাক, কি না কি ভেবে বসবে। এমন সময় একটি ছোট্ট ছেলে তার কুর্তি ধরে টেনে হাতের ইশারায় কিছু ভিক্ষে চায় আর বলল, এখানে মানত করলে সব পাওয়া যায়। সতীমা সবার মনোবাসনা পূর্ণ করে। সৌমিতা কেন জানি হঠাৎ খুব খুশি হলো। সে 10টি টাকা ছেলেটিকে দিল। টাকা দেওয়া শেষ হলে ঋদ্ধিমানের দিকে আবার ফিরে তাকিয়ে দেখল ঋদ্ধিমান নেই। এর মধ্যেই ফিরে মিলিয়ে গেছে। সৌমিতার মনটা কেমন উদ্বিগ্ন হয়ে উঠল, বুকটা ব্যথায় ভরে গেল, যেন অনেক দামি কিছু হারিয়ে ফেলেছে সে, অনেক দামি। হঠাৎ গেল কোথায়? চারিদিক চেয়ে দেখল সৌমিতা, না, আশেপাশে কোথাও নেই। তার ভেতরটা কেমন অস্থির হয়ে উঠছে। সৌমিতা ভাবতেই পারছে না এমন হচ্ছে কেন।
কেন ভেতরটা ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে, কেন কষ্ট হচ্ছে, খুব কষ্ট। কোনোদিন যা করেনি সৌমিতা আজ তাই করল, মাকে ফেলে মিশে গেল জনারণ্যে। তারপর হন্য হয়ে খুঁজতে লাগলো ঋদ্ধিমানকে চতুর্দিকে। তার ভেতর থেকে কে যেন বলতে লাগলো, ঋদ্ধিমান তুমি কোথায়? এই দেখো আমি সৌমিতা, তোমায় খুঁজছি, আমি আমি তোমাকে খুঁজছি ঋদ্ধিমান। হঠাৎ একটি দোকানের সামনে ঋদ্ধিমানকে দেখে থমকে দাঁড়ালো সৌমিতা। ধীরে ধীরে কাছে গেল, কিন্তু কিছু বলতে পারল না, মুখটা লাল হয়ে গেল লজ্জায়। ঋদ্ধিমান ঘুরে দাঁড়িয়ে সৌমিতাকে দেখে অবাক হয়ে হেসে বলল, আরে আপনি মেলায় এসেছেন? সৌমিতা এই প্রশ্নের কোনো উত্তর দিল না, মাথা নিচু করে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎই সে বলল, আমাদের বাড়ি আর একবার আসবেন? বলেই আর এক সেকেন্ডও দাঁড়ালো না সৌমিতা, দৌড়ে মিলিয়ে গেল মেলার অগণিত মানুষের মধ্যে। কলমে বাবুরাম মণ্ডল।